যদি তোমায় জিজ্ঞেস করি পাস্টে ট্রাভেল করা কি সম্ভব, মানে তোমার অতীতে ফিরে গিয়ে কোনো ঘটনা নিজের চোখে দেখা বা মডিফাই করা সম্ভব, তুমি বলবে না, মেবি ভবিষ্যতে হলেও হতে পারে। বাট যদি বলি এটা অলরেডি পসিবল হয়ে গেছে, অ্যাটলিস্ট পাস্টে ট্রাভেল না করতে পারলেও পাস্টে ঘটে যাওয়া কোনো ঘটনা আমরা আবার দেখতে অবশ্যই পারি। আজ অবধি বানানো দুনিয়ার সব থেকে বড় আর মোস্ট পাওয়ারফুল স্পেস টেলিস্কোপ যেটা নাসা লঞ্চ করেছিল, হ্যাঁ আমি বলছি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কথা। এটা দিয়ে লিটারেলি তুমি অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার একটা ঝলক দেখতে পারবে। এমনকি কয়েক বছর আগের পাস্টের কথা বলছি না, লিটারেলি লাখ লাখ কোটি কোটি বছর আগের ঘটনা। মানে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে যে বিগ ব্যাং এক্সপ্লোশন হয়ে আমাদের যে ইউনিভার্স সৃষ্টি হয়েছিল বলা হয়, সেই 13 বিলিয়ন বছর আগের দৃশ্য পর্যন্ত দেখা যাবে এই টেলিস্কোপ দিয়ে। মানে এটা কিভাবে পসিবল, চলো জানা যাক আজকের এই অদ্ভুত সায়েন্টিফিক এন্ড অ্যামেজিং ভিডিওতে। সব থেকে স্পেশাল যে ব্যাপারটা হলো, এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মেনলি ইনফ্রারেড ওয়েভলেন্থকে ডিটেক্ট করতে পারে। এমনিতে যে নর্মাল টেলিস্কোপগুলো হয়, যেগুলো নর্মালি তুমি টাকা দিয়ে কিনতে পারবে, সেগুলো ভিজিবল লাইটের ওয়েভলেন্থে কাজ করে। মানে ওই টেলিস্কোপগুলো দিয়ে তুমি শুধু ভিজিবল লাইটই দেখতে পাবে। আমরা ছোটবেলায় যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পড়েছিলাম মনে আছে, যেটা অনেক রকমের ওয়েভস যেমন এক্স রেজ, রেডিও ওয়েভস, ইউভি রেজ, গামা রেজ সব মিলে তৈরি হয়। তার মধ্যেই একটা ছোট্ট রেঞ্জ হয় এই ভিজিবল লাইটের, যে লাইট আমরা খালি চোখে দেখতে পাই। এবার ভিজিবল লাইটের যে লেন্থ হয় সেটা রেড কালার থেকে শুরু করে ব্লু অবধি যায়, যার মধ্যে রেড হলো সব থেকে বড় ওয়েভলেন্থ। এবার তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েভলেন্থ যত বড় হয় তত ইজিলি এটা কোনো অবজেক্টের মধ্যে দিয়ে পাস থ্রু করে বেরোতে পারে। যেমন রেডিও ওয়েভ, যে রেডিও আমরা শুনি সেটার ওয়েভলেন্থ অনেক বড় হতে পারে, তাই এটা নানা বিল্ডিংকে পাস থ্রু করে আসে আর তুমি সেটা দূর থেকে শুনতে পাও। এবার এই যে ইনফ্রারেড ওয়েভলেন্থ যেটা বলছিলাম এই টেলিস্কোপ ডিটেক্ট করতে পারবে, সেটাই রেড কালারের ওয়েভলেন্থের থেকেও বেশি হয়, কিন্তু আমরা খালি চোখে সেটা দেখতে পাই না। ইনফ্রারেডের কি অ্যাডভান্টেজ একটা ফটো দেখলে বুঝতে পারবে। এই যে ফটোটা দেখছো, এটা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের আগে বানানো আজ অব্দি সব থেকে শক্তিশালী টেলিস্কোপ হাবেল টেলিস্কোপ দিয়ে নেওয়া হয়েছিল। এটায় কিছু স্পেস ডাস্ট আর গ্যাস দেখা যাচ্ছে, তাই তো, কিন্তু ইনফ্রারেড ওয়েভলেন্থ হলে সেটা এটার মধ্যে দিয়েও পাস করতে পারতো, আর আমরা এর পেছনে কি আছে সেটাও দেখতে পারতাম। যেমন এই দেখো, এই ডান দিকের ইমেজটা, এটা ইমাজিন করা হয়েছে যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে এইরকমই কিছু দেখা যাবে। তোমরা নিশ্চয়ই জানবে যেসব জিনিস হিট মানে তাপ ছাড়ে সেখান থেকে ইনফ্রারেড ওয়েভস বেরোয়। মানে যেমন ধরো মানুষের বডি বা কোনো প্রাণী বা সূর্য বা যে কোনো গরম ওয়ার্ম জিনিস, যে নাইট ভিশন গগলসগুলো হয় সেগুলো দিয়ে কিছুটা এইরকম ছবি দেখা যায়। আসলে এই গগলস এমন কোনো জিনিস যেটা হিট বা তাপ রেডিয়েট করে সেখান থেকে ইনফ্রারেড লাইটকে ডিটেক্ট করে দেখায়। তো এবার যেহেতু এই টেলিস্কোপ সূর্যকে দেখবে, সেই সব দূরের গ্যালাক্সিকে দেখবে যেগুলো থেকে তাপ বেরোয়, তাই এগুলো ইনফ্রারেড ওয়েভকে ক্যাপচার করে দেখা সম্ভব হবে। এবার দেখো, এই যে টেলিস্কোপ যেহেতু বিলিয়নস অফ কিলোমিটার দূরের কোনো গ্যালাক্সি বা স্টারকে অবজার্ভ করবে, তাই ওই বিলিয়ন কিলোমিটার দূর থেকে লাইট ট্রাভেল করে এত দূর আসতে আসতেই ওয়েভলেন্থ অনেকটা স্ট্রেচ হয়ে যায়। এই ফেনোমেনাটাকে রেড শিফট বলা হয়। মানে সেই লাইটের যা ওয়েভলেন্থ ছিল সেটা আরো বেড়ে গেছে, আরো লালচে হয়ে গেছে। আচ্ছা, এই যে টেলিস্কোপের যে মিরর বা যে আয়নাটা ফিট থাকে, এটা যত বড় হবে তত বেশি আলো এতে ক্যাপচার করতে পারবে। তাই যত দিন যাচ্ছে ততই এই অ্যাডভান্স টেলিস্কোপগুলোর মিররের আকার বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এই মিরর পুরো 24 ক্যারেট গোল্ড মানে সোনা দিয়ে প্লেটেড আছে, কারণ সোনাই এমন ধাতু যেটা সব থেকে ভালোভাবে রেড লাইটকে রিফ্লেক্ট করতে পারে। এবার একটা প্রবলেম হলো, আমি বলেছিলাম যা কিছু জিনিস তাপ ছাড়ে সেখান থেকে ইনফ্রারেড ওয়েভস বেরোয়, তাই তো। এবার এই টেলিস্কোপ যখন সারাদিন কাজ করবে, নিজে থেকেই সব অবজার্ভ করবে, তখন এটাও একটু হিট হয়ে যাবে, আর তাই এর মধ্যে থেকেও ইনফ্রারেড ওয়েভস বেরোবে, যেটা দূরের গ্যালাক্সি থেকে বেরোনো ওয়েভের সাথে কোলাইড করবে, আর সেই রকম ভালো এইচডি পিকচার আমরা পাবো না। আর এটা থেকেই বাঁচার জন্য এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ শুধুমাত্র -223 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই কাজ করবে। এতটাই ঠান্ডা হতে হবে তবেই এটা কাজ করবে। এবার পৃথিবীতে তো আজ অব্দি সর্বনিম্ন -89 ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচার কখনো যায়নি, তো একে কিভাবে এত ঠান্ডায় রাখা যাবে?
স্পেসে অবশ্যই রাখা যায়, কিন্তু যদি কোনোভাবে সূর্যের আলো পড়ে যায় না তাহলে অনেকটা গরম হয়ে যাবে। ঠিক যেমন উদাহরণ হিসেবে আমাদের চাঁদকেই দেখো, যেহেতু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, এতে এমনি সময় তো -170°C তাপমাত্রা থাকে, কিন্তু যেই সূর্যের আলো পড়ে অমনি তাপমাত্রা 120°C উঠে যায়। তাই বুঝতেই পারছো কোনোভাবেই এই সূর্যের আলো টেলিস্কোপে লাগতে দেয়া যাবে না, সূর্যের আলোকে আটকাতে হবে। তাই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে একটা ক্যাপ্টন নামের এক মেটেরিয়াল দিয়ে তৈরি একটা সানশিল্ড লাগানো হয়েছে, যেটা অনেকটা একটা ঘুড়ির মতো আকারের। এরকম একটা নয়, টোটাল 5টা লেয়ার ইউজ করা হয়েছে, আর প্রতিটা লেয়ার আমাদের চুলের থেকেও পাতলা। প্রত্যেকটা লেয়ারের মাঝে ভ্যাকুয়াম মানে খালি স্পেস রাখা হয়েছে। এছাড়াও প্রতিটা লেয়ারে অ্যালুমিনিয়ামের কোটিংও আছে। আবার সূর্যের দিকের যে অংশটা ফেস করে থাকবে সেটাই সিলিকনের কোটিংও আছে। এবার এটাকে রাখা হবে কোথায়? তো এটাকে হাবেল টেলিস্কোপের মতো পৃথিবীর কাছেই ডিপ্লয় করা হয়নি। হাবেল স্পেস টেলিস্কোপ তো পৃথিবীর খুব কাছেই আছে, পৃথিবীকে অরবিট করে চলেছে, কিন্তু এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে এখান থেকে প্রায় 1.5 কোটি কিলোমিটার দূরে L2 পয়েন্টে রাখা হবে। মনে আছে কিছু মাস আগেই যে আদিত্য L1 গেছিল L1 পয়েন্টে মানে ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্টে, সেরকমই এবার L2 পয়েন্টে রাখা হবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপকে। আর এই পয়েন্টে মেন সুবিধে কি জানো? এই পয়েন্টটা সবসময় পৃথিবীর ছায়ায় থাকে, মানে সবসময় সূর্যের আলো থেকে পৃথিবী এই পয়েন্টটাকে আড়াল করে রাখে। এমনই অরবিট এই L2 পয়েন্টের। নিজেই ভেবে দেখো, সূর্যের আলো ডিরেক্টলি চোখে পড়লে আশপাশ ঠিকভাবে দেখা যায় না, আর যেই হাত দিয়ে তুমি আড়াল করে নাও সূর্যের আলোটাকে, অমনি সব পরিষ্কার দেখায়। ঠিক এমনটাই টেলিস্কোপের সাথেও হয়। এবার নাসা বলেছে যে এই টেলিস্কোপটা বানানো থেকে লঞ্চ করার পুরো যে প্রসিজারটা, এটা এতই জটিল যে এর মধ্যে 300রও বেশি প্রবলেম আইডেন্টিফাই করেছে। মানে এর মধ্যে একটা প্রবলেম হলেই পুরো মিশন ফেল। আর এই পুরো প্রজেক্টে খরচ হয়েছে কত জানো? প্রায় $10 বিলিয়ন, মানে ইন্ডিয়ান মানি অনুযায়ী প্রায় 83,000 কোটি টাকা। ভাবতে পারছো? এইবার মেন ইন্টারেস্টিং কথায় আসি। যেমনটা আগে বললাম, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে যখন বিগ ব্যাং হয়ে ইউনিভার্স তৈরি হয়, তখন থেকে কিছু পরের মানে প্রায় 13 বিলিয়ন বছর আগের দৃশ্য বিজ্ঞানীরা আশা করে আছে যে এই টেলিস্কোপ দিয়ে দেখতে পাবে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে এই পাস্টে দেখা কিভাবে পসিবল? এর অ্যান্সার সিম্পল। লাইট একটা ডিস্টেন্স ট্রাভেল করার জন্য কিছুটা তো সময় নেয়। যেমন ধরো এই সূর্যের আলোই পৃথিবীতে আসতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়। মানে যদি ধরো এখনই সূর্য গায়েব হয়ে যায়, তার শেষ আলোটাও পৃথিবীতে এখন থেকে 8 মিনিট 20 সেকেন্ড পর আসবে, আর তারপরই আমরা বুঝতে পারবো যে সূর্য আর নেই। তার মানে তো বলাই যায় যে আমরা 8 মিনিট 20 সেকেন্ড পাস্টে দেখছি সূর্যকে দেখার সময়, তাই না? এটাকেই একটা বিশাল বড় স্কেলে ভাবো। যে স্টার বা গ্যালাক্সি আমাদের থেকে লক্ষ লক্ষ লাইট ইয়ার্স দূরে আছে, সেটাকে যখন আমরা দেখি কোনো টেলিস্কোপ দিয়ে বা এমনই পৃথিবী থেকেই ধরো যখন দেখি, তখন সেটা আমরা নিশ্চয়ই লক্ষ লক্ষ বছর আগের দৃশ্যই দেখি। তো এবার ইউনিভার্স এতটাই বড় যে কিছু স্টার যেগুলো আমাদের থেকে 13.8 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে, তার আলো যখন পৃথিবীতে এসে পৌঁছায়, তখন ওই স্টারের আসলে 13 বিলিয়ন বছর মানে 13,000 কোটি বছর কেটে গেছে, আর আমরা 13,000 কোটি বছর আগের আলোই দেখছি। এবার এই লজিক কাজে লাগিয়েই এটাও পসিবল যে ধরো এখান থেকে প্রায় 100 মিলিয়ন লাইট ইয়ার্স দূরের কোনো গ্রহে যদি টেলিপোর্ট হয়ে যাই, যেটা পৃথিবী থেকে 100 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে, আর তারপর ওখান থেকে কোনো অ্যাডভান্স টেলিস্কোপ দিয়ে পৃথিবীকে দেখি, তাহলে আমরা 100 মিলিয়ন বছর আগের দৃশ্য দেখব ডাইনোসরস চলছে পৃথিবীতে লিটারেলি। বাট এটাও ঠিক যে অতদূর যেতে গেলে যা টাইম লাগবে সেটা ওই 100 মিলিয়ন বছরেরও বেশি হয়তো। এনিওয়ে, কি মনে হয় এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নতুন কিছু খোঁজ পাবে? কমেন্টে জানাও। খুবই এক্সাইটেড সবাই যে এই টেলিস্কোপ কি খুঁজে পায় সেই নিয়ে। চলো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন গাইস, বাই বাই।